ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমি যেটা শেয়ার করবো এটা হচ্ছে আসকার আঙ্কেলের কাহিনী। উনি অনেক সিনিয়র মানুষ, মানে আমাদের থেকে বেশ সিনিয়র। যাই হোক, উনি এটা আপনার একটা 80s এর কাহিনী বলেছেন। উনি সবসময় রহস্য ভালোবাসতেন, এখনো বাসেন। তো উনি 80-র দশকে এক সময় ওনার পরিচিত একজন অ্যাস্ট্রোলজার ছিলেন, এবং বেশ বিখ্যাত একজন অ্যাস্ট্রোলজার, যিনি আপনার মানে ভারতের ইন্দিরা গান্ধী পদক প্রাপ্ত একজন অ্যাস্ট্রোলজার। যাই হোক, তো ওনার সাথে বেশ সখ্যতা ছিল ওনার। তো ওনাকে ওই আসগর আঙ্কেলকে বলেন যে আমি আপনাকে প্ল্যানচেট করে দেখাতে পারি। প্ল্যানচেটটা এমন করব যে আমি কারো ওপরে নিয়ে আসবো আত্মাটা, এবং আপনাকে আমি দেখাবো কথা বলে, এবং আপনি যে কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলবেন, আমি তাকেই নিয়ে আসবো। আসগর আঙ্কেল বেশ ইন্টারেস্ট ফিল করেন, এবং উনি তখন লালমাটিয়া থাকতেন। তো একদিন সন্ধ্যায় উনি মানে ইনভাইট করেন, বলে আসেন। তো ওনারা বাসায় আসেন, গল্প করেন, আড্ডা মারেন। আড্ডার এক পর্যায়ে তখন প্রায় রাত 10টা-11টা বাজে। তো বলতেছে যে আজকে তুমি করে দেখাও আমাকে, তোমার সেই প্ল্যানচেট করে দেখাবা। তো বলতে কার উপর আনবো, তোমাকে হোস্ট বডি বানালে তো তুমি নিজেই এটাই করতে পারবে না, মানে তুমি বুঝতে পারবে না। তো আরেক কাজ করতে পারি, আমি দিদির উপরে নিয়ে আসি। আসগর আঙ্কেল ভয় পেয়ে যান, ওনার ওয়াইফকে উনি এই রিস্কে আনবেন না। ওনারা বাসায় দুটো মানুষ ছিলেন আর কাজের মানুষ ছিল। তো উনি বলে আচ্ছা একটা জিনিস করি, তুমি যাকে নিয়ে আসবে তুমি বলতেছো যে সে বেশ বিখ্যাত কাউকে নিয়ে আসতে পারবা, অবশ্যই আমার বাসায় আমার কাজের মেয়ে আছে, তার উপর যদি তুমি নিয়ে আসতে পারো এবং তাকে যদি অন্য ভাষায় কথা বলাতে পারো, তাহলে আমি বুঝবো যে আসলেই তোমার এটা কাজ করে। তো বলে অবশ্যই নিয়ে আসো তুমি। তো ওনারা যেটা করেন যে ওনারা ওই কাজের মানুষকে নিয়ে আসেন আর কি, কাজের মানুষটাকে ডেকে নিয়ে আসেন। কাজের মানুষ বেশ ভয় পায়, তাই মানে বেশ ভয় থাকে যে সে কি করবে। এবং অ্যাকচুয়ালি রাসেল ভাই, কাজের মানুষটা ছিল একদম গ্রামের একটা মহিলা, মানে সে কিন্তু আসলে শি ডাজন্ট নো এনিথিং, ইংরেজিতে কথা বলা বা অন্য কোনো ভাষায় কথা বলার তার কোনো দক্ষতা নেই। যাই হোক, তো আঙ্কেল যেটা বলেছেন যে উনি যখন বসেন তখন বলে যে তোমার কিছু রিচুয়াল পালন করতে হবে, মানে যাই হোক রিচুয়ালটা পুরো নাই বলি, হ্যাঁ, বাট রুমটা অন্ধকার থাকবে, মোমবাতি জ্বালানো থাকবে, এবং আমি আমার কাজ করব। তো তারা এই রিচুয়াল শুরু করে। তো যখন নাকি রিচুয়ালটা শুরু করে, তো তার প্রায় হাফ এন আওয়ার পর্যন্ত, প্রায় আধা ঘন্টা ধরে নাকি পুরো মানে থুম মেরেছিল ওই জায়গাটা, কোনো আপনার শব্দ নেই বা কোনো রকমের সারা শব্দ নেই বা কোনো পরিবর্তন নেই। তো আসগর আঙ্কেল মনে করছেন যে এগুলো সব মানে ভাওতাবাজি, মানুষকে অনেকক্ষণ বসায় রাখলে আলোর মধ্যে মানুষ ঝিম ধরে যায়, অল্প আলোতে অন্ধকারে বসে থাকলে। তো যখন এরকম হচ্ছে তখনই নাকি ওনাদের বাসার পিছনে একটা মানে সার্ভেন্টস কোয়ার্টারের মতো ছিল আর কি, ছোট ঘর ছিল, ওখানে প্রচন্ড জোরে ছাদের উপর ধূপ ধূপ করে শব্দ হয়, মানে মনে হচ্ছে যে কেউ জানি ঝাঁপিয়ে পড়লো আর কি, এরকম। এবং একটু পরেই ওই কাজের মেয়েটা যেটা বসেছিল সে খিলখিল করে হেসে ওঠে ঘরের মধ্যে, এবং মানে হাসিটা খুবই অতিপ্রাকৃত, মানে অ্যাবনর্মাল টাইপের একটা হাসি, যেটা নাকি আপনার নর্মাল মানুষের হাসির সাথে মিল খায় না, এবং ওই কাজের মহিলার নেচারের সাথে মোটেই এটা মানে সঙ্গতপূর্ণ না, সে এরকম করে হাসি না কখনো। এনিওয়েজ, এবং তারপরে বেশ ভারী গলায় কাজের মেয়েটা কথা বলা শুরু করে, এবং তার কিছু সেন্টেন্স ছিল ইংরেজিতে। এটা ছিল সবচেয়ে আশ্চর্য একটা জিনিস আসগর আঙ্কেলের কাছে, বলে যেটা উনি কখনোই এই জিনিসটা উনি মানে মানে মেনে নিতে পারবেন না, যে একটা কাজের মেয়ে যে মানে আপনার অজপাড়াতে নিয়ে আসছে, সে আপনার হঠাৎ করে ইংরেজিতে কথা বলতেছে। এবং সে যে পরিচয়টা দিয়েছিল সেটা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তির, নাম বলবো না, আমাদের দেশেরই, এবং তাকে অনেক কিছু জিজ্ঞেস করে এবং অনেক রকম উত্তর তার কাছ থেকে পায়। এখন যখন ব্যাপারটা হয় যে যখন নাকি মোটামুটি তাদের কোয়েশ্চেনিয়ার শেষ হয়ে যায়, প্রশ্ন করার পর কাজের মেয়ে থেকে চলে যেতে বলে, তখন নাকি আপনার যেতে চাচ্ছে না এবং সে ওখান থেকে সরছে না। এবং তখন নাকি ওই অ্যাস্ট্রোলজার ভদ্রলোক উনি নিজেই ভয় পেয়ে যায়, ওনার কপালে ঘাম দেখা দিতে উনি মানে তখন উনি এক পর্যায়ে বলে লাইট জ্বালায় দাও। তো রুমের লাইট জ্বালায় দেয়, কাজের মেয়েটা বেহুশে পড়ে যায়। তো ওনার মনে করে যে এই জিনিসটা এখানে মানে আপনার সমাপ্তি হলো, চলে গেছে। তো জিজ্ঞেস করে অস্ট্রেলিয়ার যে ভদ্রলোক ছিল উনি চলে যেতে চায় বাসা থেকে তাড়াতাড়ি। তখন বলে যে তুমি তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছ, কাজের মেয়ে তোর হুঁশি ফিরে নাই, কি ব্যাপার, তুমি তাকে কি করলা এসে? বলে তোমাকে কি আশ্চর্য অনেক কিছু দেখে নেই, অলরেডি তো দেখছো অনেক কিছু, এখন তুমি ওকে শোয়া দাও, তোমার দিদিকে বলো ওকে ঘুম পাড়ায় দিতে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওনার যে ওয়াইফ ছিলেন দিদি, উনি নিয়ে তাকে শোয়া দেয় এবং মাথায় পানি টানি ছিটা দিয়ে চেষ্টা করে তাকে হুশ মানে ফিরছে, মানে শি ইজ লাইক স্লিপিং। পরদিন থেকে যেটা হয় রাসেল ভাই, ওই কাজের মেয়ের আচরণগত ভাবে বিশাল পরিবর্তন চলে আসে। সে একটা মানে পাগলের মতো আচরণ করে, হাসে, তাকিয়ে থাকে, চোখ গরম করে তাকায়, এবং এটা সে যাই না আপনার মানে তার ভেতর থেকে এই জিনিসগুলো যাই না। এবং সে হঠাৎ হঠাৎ ধমক দিয়ে কথা বলে, ইংরেজিতে কথা বলে, পাগলামি আচরণ। এবং ওই আসগর আঙ্কেল সেই অ্যাস্ট্রোলজারকে আর খোঁজ দিয়ে মানে খুঁজে পায় না, সে ওখানে যে খবর দেয় তার বাসার কাজের মানুষ বলে উনি বাসায় নেই।
মানে যে কোনো একটা মানে আপনার অকারেন্স ঘটায় দিয়ে উনি পলাই গেছে, এরকম একটা ব্যবস্থা। তো যাই হোক, তো উনি তখন যেটা করে ওখানকার এক হুজুরের শরণাপন্ন হন, মানে মৌলানার, যে মানে খুঁজে এখন কি করা যায় আর কি। এখন কি করা যায়। তো মৌলানা সাহেব যিনি আসেন উনি আসেন, উনি এসে বলে দেখেন যতদূর সম্ভব এই যে কাজটা করা হয়েছে আপনাকে প্ল্যানচেটার নামে যেটা করছে, এটা কোনো মানে খুব খারাপ রকমের জিনদের মধ্যে অনেক কাইন্ড আছে। কেউ আছে অনেক বয়স্ক, হাজার হাজার বয়স। ইবলিস itself was 70,000 years old। তাকে যখন পাওয়া গেছিল ফেরেশতারা ছিল 70,000 বছর বয়স ছিল। তো জিনরা অনেক বয়স হয় এবং অনেক রকমের হয়। যেটা করছে আপনার কাজের মেয়ের আজকে নিয়ে আসছে, এবং আমার ছাড়ানোর মতো অবস্থা নাই। উনি জেনে আনছেন, তারও ক্ষমতা নেই এটা ছাড়ানোর। তো আপনি এক কাজ করতে পারেন, আমার এক মানে আমার হুজুর আছে, ওনার সাথে কথা বলতে পারেন। তো আজকের অঙ্কেল যান, যে আপনার সেই হুজুরের সাথে দেখা করেন এবং নিয়ে আসেন। আনার পরে ওই যখন এই বাসায় হুজুরটা আসছে, তখনই কাজের মেয়েটা ভেতর থেকে বলতেছে আর কি, যে মানে ঠিক শুদ্ধ ভাষায় বলতেছে যে আমাকে এখানে আসছো, আমি অমুক, আমাকে তোমরা এখান থেকে সরাতে পারবে না, আমি এখানে আসছি, আমাকে ডেকে নিয়ে আসছি এবং আমি যাবো না। তখন হুজুর তার সাথে কিছু কথা বলেন, কথা বলে কিছু লজিকের মাধ্যমে আপনার তাকে লজিকে পরাস্ত করে। লজিকে পরাস্ত করলে জিনিসটা চলে যায় আর কি। তো উনি লজিকে পরাস্ত করে আপনার ওখান থেকে চলে যায় আর কি, মানে ওকে ওটা বিদায় করে আর কি, ওকে ডিপোজিট করে, মানে ওর যে পজিশন ছিল ওটা ছেড়ে যায় আর কি। কিন্তু ওই ইসের যে বাড়ি ছিল, আজগর আঙ্কেলের বাড়িতে খুব আশ্চর্যজনক ঘটনা ওখানে এরকম হয়। প্রায় এরপর থেকে ওনার বাসার মধ্যে বিভিন্ন রকমের ভেজাল শুরু হয়। ওই যে দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমে আছে, ধুম করে পাশের ওই সার্ভেন্ট কোয়ার্টারের ছাদের মধ্যেই পড়লো। কাজের মেয়ে মনে করে যে কে জানি হাঁটতেছে রাতের বেলা, কান্নাকাটি করতেছে। এরকম অবস্থায় উনি এক পর্যায়ে ওই লালমাটিয়ার বাসা ছেড়ে উনি সরে যান, উনি মোহাম্মদপুরে এই সাইডে চলে আসেন। এবং উনি বলেন যে ওই যে বাড়িটা পরে ওনার সাথে ওই ইসের সাথে দেখা হয়, আপনার সেই অ্যাস্ট্রোলজার যে ছিল তার সাথে কথা হয় পরে এক সময়। সে বলে যে আসলে ব্যাপারটা কি, আমি যে প্রসিজারে কাজ করি, মানে সে তো কখনো একটা জিন বলতেছে না, সে বলতেছে আমি আত্মা নিয়ে এসে প্ল্যান সেট করে বলে যে আমি যে প্রসিজারে কাজ করি সে প্রসিজারে এরকম হওয়ার কথা না, তোমার যে বাসাটা সেটার মধ্যে কোনো ভেজাল আছে, এবং মানে ওইখানেই গন্ডগোলটা করছে, এবং ওই বাসায় মানে পুরো জিনিসটা পেঁচিয়ে গেছে। হ্যাঁ। এবং মানে ওই বাসাটাতে তুমি ছেড়ে আসছো, ভালো করছো, এবং ওই বাসাটাতে যারা পরবর্তীতে থাকবে তারাও সমস্যায় পড়বে। তো মজার ব্যাপার হচ্ছে রাসেল আজগর আঙ্কেল যে বাসায় থাকতো, সেই বাসাটা কিন্তু অনেকে ভয় পেত। এবং আজ থেকে 7-8 বছর আগে আমিও জানতাম যে বছর 10 আগে বাড়িটা অনেকে করতে পারেনি, পরবর্তীতে ওটা ভেঙে এখন একটা বিল্ডার্স বাড়ি করে ফেলছে। এটা মানে সমস্যা নাই এখন মনে হয়। এটাই হচ্ছে ঘটনা। এবং হ্যাঁ সেটাই, মানে আমরা এমনিতেই এরকম প্ল্যান চেটের অনেক ঘটনা এর আগেও শুনেছি, বাট দ্য প্রবলেম ইজ যে এটার পরের যে পার্টটা, সেই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এবং সেই সাথে শখের বশেই হয়তো আমরা অনেক কিছু করি, কিন্তু শখটা অনেক সময় আমাদেরকে আমাদের জীবনে অন্য এমন একটা মোড়ের মানে এমন একটা দিকে নিয়ে যায়, এমন দিকে টার্ন করে পুরো জীবনটা, যে তখন সেটার জন্য অনেক বেশি মূল্য হয়তো দিতে হয়। আমরা চলে যাব ঘটনায়। আমাদের কাছে এই মুহূর্তে যিনি আছেন বাবু ভাই, তার কাছে তার সেকেন্ড ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটি আমাকে বলছে নাহিদ খান। নাহিদ খানের বাসা হচ্ছে পল্লবীতে, মিরপুর। কাহিনীটা হচ্ছে নাহিদ খানের স্টুডেন্ট লাইফের কাহিনী। সে তখন কলেজে পড়তো, ব্যাক ইন 90s। এবং সেই সময় আপনার এই যে জায়গাটা এখন আমরা যেটাকে বলছি যে আপনার উত্তরা তার সাইডে যে আপনার জায়গাটা যেটাকে বলা হয় আপনার যে আশুলিয়া, এগুলো এরকম ডেভেলপ করেনি। বেশ খাল বিল টাইপের জায়গা ছিল অনেক। তো তখন নাহিদরা থাকতো হচ্ছে আপনার খিলক্ষেতের কাছে একটা জায়গায়, এবং ওই জায়গাটাও বেশ আপনার পুরনো ছিল আর কি। পুরনো বলতে কি ব্যাকওয়ার্ড ছিল আর কি। এখন যেমন শহর হয়ে গেছে, আলো টালো অনেক বেশি, এয়ারপোর্টের কারণে, রেডিসনের কারণে অনেক আলো, তখন এরকম ছিল না জায়গাটা। তো যাই হোক, তো ওখানে থাকতো নাহিদ খান। নাহিদ যখন ওখানে থাকতো, ওনার পরিচিত বন্ধু বান্ধব ওই এলাকায় ছিল। তো একদিন ওর সাথে একটা মানে মেয়ের অ্যাফেয়ার হয়, তার বেশ ভালো ফ্রেন্ডশিপ থাকে। তো একদিন ওকে দেখা করার কথা বলে, যে ওর উত্তরের কাছে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনার একটা খালের মতো, এখন সম্ভবত জায়গাটা সামওয়্যার অ্যারাউন্ড দিয়াবাড়ি টাইপের নাম, এরকম একটা জায়গায় আর কি। তোকে তাকে বলে দেখা করার জন্য। তো নাহিদ আপনার ওখানে ওর এক ফ্রেন্ডকে নিয়ে মুভ করে ওই জায়গায়, সন্ধ্যার দিকে যায়। তো সন্ধ্যার দিকে যে ওখানে মানে আপনার ওই জায়গাটা যেখানে আপনার খাল, সেটার পাশে বসে বসে দুই ফ্রেন্ড মিলে আড্ডা মারতে থাকে, এবং ওই মেয়েটা আসার কথা। তোর ফ্রেন্ড ওকে বলে যে তোমার কাছে কি এটা একটু অড লাগে না, এরকম রাতের বেলা এখানে বসে আছো, প্রায় তো রাত হয়ে গেছে, এরকম মানে এরকম নীরব সময় কেউ এখানে আসে দেখা করার মতো অবস্থা না, কারণ জায়গাটা বেশ নীরব এবং মানে আর কি ভালো লাগছে না আমার কাছে।
তো নাহিদ বলতেছে যে ওরা গাড়িতে করে আসবে, সো ডোন্ট ওয়ারি, এটা তো আমরা জাস্ট দেখা করবো এখানে, ইটস ওকে। ওদের একটা মোটরসাইকেল ছিল তখনকার, আপনার H100 মোটরসাইকেল। তো বলছে যে এখানে অসুবিধা নাই, দেখা করে চলে যাব। তোর ফ্রেন্ডটা এক পর্যায়ে বলে যে দেখ আমার কাছে ভালো লাগতেছে না, আমি চলে যাই। তো কথায় কথায় ওদের দুজনের মধ্যে মানে বেশ বাক বিতনটা হয়। ফ্রেন্ডটা বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, আমার তোর লাগবে না, আমি আমার মতো চলে যাই। তখন থেকে ওর ফ্রেন্ড রাগ করে চলে যায় এবং নাহিদ কিছুক্ষণ চিন্তা করে যে ও যাচ্ছে সামনে, যে ওখানে কি বাস গাড়ি কিছু পাবে কিনা। তো তারপরে যেহেতু রাগ তার, সে ওটা কেয়ার করে না, কারণ সে ইগারলি ওয়েট করতেছে তার সেই গার্লফ্রেন্ডের জন্য যে আসবে। আর নাহিদের একটা ব্যাপার ছিল, যখন ওর যে জিনিসটা বলে নেওয়া দরকার ছিল আগেই, যে নাহিদের ফ্যামিলিতে কিছু কার্স ছিল। এই কার্সটা হচ্ছে নাহিদের মা ওকে সবসময় মানে খুব দোয়া দুরুদ পড়ে রাখতো এবং বলতো যে তুমি একা কোথাও থাকবা না। মানে ও এই জিনিসগুলো অ্যাভয়েড করতো। গ্রামের বাড়িতে গেলেও ওকে দেখা যেত যে আপনার মানে ঘর থেকে বেরোতে দিত না রাতের বেলায় সব। তো কখনো সেই জিনিসটা সে মানে আপনার করেনি আর কি, মানে বাপ মার সাথে খুব ক্লারিফাই খুব একটা করেনি। সে শুনছে যে একটা কার্স ছিল ফ্যামিলি। অনেকেই আমাদের এই জিনিসটার সাথে হয়তো পরিচিত আছেন, যে অনেকেই বলে যে ফ্যামিলিতে একটা কার্স থাকে, এরকম এরকম অনেকে আছে, হ্যাঁ, অনেকে বিশ্বাস করেন এটা। তো যখন রাত হয়ে যায় তখন সে নাহিদ আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তখন। তো ওই সময় 90s রাসেল ভাই যারা মানে আপনার এই ইন্টারমিডিয়েট পাস করা ছেলেপেলেরা নিজেদেরকে বেশ বড়ই মনে করতো। এখন দেখা যাচ্ছে যে সবাই মানে বাচ্চা, আমিও আরো ছোট বয়সে চলে গিয়েছি বিদেশে। তো এরকম সময় আর কি মানুষ তখন মনে করতো বেশ বড়। তো নাহিদও নিজেকে বেশ গ্রোন মনে করতো আর কি। তো যখন একলা কিছুক্ষণ থাকার পরে তাকে কিছুটা ভয় পেয়ে বসে, কারণ জায়গাটা বেশ একলা, বসার মতো একটা ছোট জায়গা আছে, উঁচু একটা বেঞ্চির মতো এখানে বসে আছে, কিন্তু আশেপাশে কেউ নাই, অন্ধকার হয়ে গেছে। তো এক পর্যায়ে ভাবে যে কি আসবে, এবং ওই সময় তো আপনার মোবাইল ফোনের যুগও না যে কল দিয়ে তাকে দেখবে। একসময় সে নিজেই মনে করে যে আমি এখান থেকে মুভ করে চলে যাই। তো তখন রাত 8টার মতো বেজে গেছে, প্রায় 7:30 8টা। তো এই সময় সে আপনার এক সময় যখন সে মেয়েটা না আসে, সে রওনা দেয় আপনার মোটর বাইক নিয়ে। তো যখন আসতেছে হঠাৎ করে সে একটা জায়গায় দেখে যে রাস্তার দুই পাশ থেকে ঝোপ এসে মানে রাস্তাটার উপরে মানে লেগে গেছে আর কি, মানে আকাশটা দেখা যায় না অতটুকু জায়গা, বেশ কিছু মানে ধরেন 50 ফিট বা 100 ফিট রাস্তা, আপনার উপরে দুপাশের গাছ এসে থেকে গেছে। তো ওইটা যখন সে পার হয়, হঠাৎ সে দেখে যে ওই ওখানে মানে রাস্তার মাঝখানে মনে হচ্ছে একটা মানুষ পা ছড়ায় বসে আছে, এবং মানে বেশ মানে মানে গায়ের মধ্যে মনে হচ্ছে ছালার মতো পড়া আর কি, মানে পাগল টাইপের যেরকম থাকে সেই টাইপের রাস্তার মধ্যে। এবং সে যখন আরেকটু কাছে যায়, হেডলাইটের আলো দেখতে পারে যে একটা মেয়ে মানুষ। তো ও কি করে ব্রেক করে আপনার দাঁড়ায়, ব্রেক করে দাঁড়ায়, হর্ন দিতে থাকে সরার জন্য। পেছন ফিরেছিল, ওর হর্নের শব্দ শুনে ওই মেয়েটা ঘুরে তাকায়। ঘুরে যখন তাকায় সে দেখে যে পুরো চেহারাটা কালো, মনে হচ্ছে ঝলসানো চেহারা, মানে অ্যাসিড দিয়ে ঝলসা দিলে যেরকম সেই টাইপের একটা চেহারা। তো প্রচন্ড ভয় পায় সে, প্রচন্ড ভয় পায়, এবং ও মনে করেন যে দোয়া পড়া অজান্তেই দোয়া পড়ে। এবং ওই সময় দেখে যে ওইটা ক্রল করে রাস্তার থেকে মানে পাশের ঝোপে ঢুকে গেল, মানে ক্রল করে মানে হামাগুড়ি দিয়ে যেভাবে চলে যায় ওইভাবে তাড়াতাড়ি চলে গেল। তো ভয়ে একদম আপনার ঘাম ছেড়ে যায়। সে তখন মোটর বাইক খুব স্পিডে টানে এবং ট্রেনে সেখান থেকে বেরিয়ে একসময় তার এলাকায় আসতে সক্ষম হয় আর কি। তো ওর এলাকায় যখন ও ফিরে আসে আপনার খিলকেতর ওখানে, তখন ওই জায়গাটাও নিশুতি হয়ে গেছে আপনার। তখন এখানে নাকি কাঁচা বাজার টাজার বসতো কিছু, ওটার পায়ে দিয়ে যে কোনো মতে ঢুকে সে তার বাসায় আসে। বাসায় এসে প্রচন্ড, তার ওদের বাসাটা ছিল আপনার একতলা একটা বাড়ি, মানে একটু মানে বেশ বড়, মানে বাগান টাগান ফুলের গাছ টাছ আছে সামনে। ওখানে তাড়াতাড়ি মোটরসাইকেল রেখে সে বাসায় ঢুকে সে তার কিছুই মনে নেই, গোসল টোসল করে ঘুমায় পড়ে। তো ঘুমায় যখন পড়ে রাতের বেলা, সে হঠাৎ করে নাকি তার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে দেখে যে তার মাথার কাছে কে বসে আছে, এবং একটা অবয়ব, ছায়া মূর্তি, মানে এটা মানে আপনার পুরোপুরি একটা মানুষ না, মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না, আবার ছায়া ছায়া মনে হচ্ছে। ঘরের মধ্যে আপনার হালকা আলো ছিল, ডিম লাইটও জ্বলতো না। এর মধ্যে সে উঠে বসে সে হঠাৎ করে মানে তাকায় দেখে যে বসে আছে সেটা একটা নারী মূর্তি বোঝা যাচ্ছে, এবং তার মুখটাও বোঝা যাচ্ছে, মুখের মধ্যে চোখ দুটো খুব ভালো মতো বোঝা যাচ্ছে। রাসেল ভাই ইটস লাইক বলছে যে কালোর মধ্যে যদি সাদা কোনো চোখ আপনার মানে কেউ খুব বেশি হোয়াইট করে দেয়, জাস্ট লাইক দ্যাট। তো এটা দেখে নাহিদ চিৎকার দিয়ে ওঠার পরে তার বাসার মধ্যে মানুষজন শব্দ পায়। একটু পরে তার বাবা এসে নক করে, এসে বলে যে কি হয়েছে তোমার, বাসায় চিৎকার করতেছো কেন? তো সে তার বাবাকে বলে যে আজকে আমি একটা ভয় পাইছি। বাবার সাথে ফ্রি ছিল বেশ, বলে যে আমি এরকম রাস্তা দিয়ে আসতে গেছিলাম, এরকম। তো বলে তোমাকে তো নিষেধ করছি, তোমার আম্মা নিষেধ করছে, সবসময় তোমাকে বিভিন্ন রকম আমরা প্রিকশন দিছি যে তুমি যাবা না, আমাদের ফ্যামিলির মধ্যে কিছু সমস্যা হয় ছেলেদের, এটা তোমাকে নিষেধ করা হয়েছে, তুমি কেন একলা ওই জায়গায় গেছো? তো শেষ পর্যন্ত বাবাকে এক পর্যায়ে বলে যে আমার এরকম এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, রাস্তায় এরকম হয়েছে।
তো তার বাবা তাকে বলে, বাবা তোমাকে তো একটা জিনিস বলা হয়নি যে তোমার আমাদের ফ্যামিলির ছেলেদের উপরে এরকম একটা মানে খারাপ জিনিসের একটা আসর ছিল, এবং এইটা আমরা অনেকদিন মানে আটকায় রাখছিলাম, মানে তাবিজ করে আটকায় রেখে দিছিল, সম্ভবত সামহাও এটা তোমাকে পেয়ে গেছে এবং এটা তোমার তো এখন তোমাকে করে ফিরবে আর কি। তো এরপর থেকে নাহিদের বিশাল সমস্যা হয়, তার পড়াশোনা আপনার মিসগাইডেড হয়ে যায় রাসেল ভাই, মানে সে আর ইউনিভার্সিটিতে আপনার মানে এনরোল করতে পারে না এবং বেশ কোনো কাজে কর্মে তার মানে আপনার হয় না, মানে সে বেশ যেটাকে বলা হয় যে মাম এন্ড ডাম যে থিওরি যেটা হয় সেই জিনিসটা সে হয়ে যায় আর কি, বেশ এলোমেলো টাইপের হয়ে যায়। এবং তারপরে ঘরের মধ্যে পাগলামি করতো, অনেক রকম এলোমেলো করতো। এবং উনি যে ভিশন গুলোর কথা বলছে নাহিদ, যে ভিশন গুলো যার হতো, তো মাঝে মাঝে মনে হতো যে ছাদের উপর থেকে কেউ ডাকছে তাকে। হ্যাঁ, মানে খুব ছাদের উপর থেকে, হ্যাঁ ছাদের উপর, তাদের যে একতলার যে ছাদটা ছিল সেখান থেকে কেউ মানে ডাকছে তাকে। আচ্ছা। তো আস্তে আস্তে হেঁটে যখন যেত দেখতো যে ছাদের মধ্যে ওরকম দাঁড়ানো, এবং সে একটা নারী মূর্তি দেখতো, একটা মেয়েকে দেখতো, এবং মেয়েটা সে দেখতো যে দূর থেকে এতটা খারাপ লাগতো না, যখনই সামনে যেত দেখতো কুৎসিত চেহারা, কালো রঙের চেহারা, চোখগুলো মানে আপনার সাদা সাদা জ্বলতেছে, ইটস লাইক মানে বিভৎস কিছু একটা জিনিস। এবং পরবর্তীতে অনেক বছর নাহিদ এরকমই এসে থাকে, এবং পরবর্তীতে সে ঢাকা শহরের কোন একটা মানে আপনার একজন হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে সে মোটামুটি একটু এগুলো থেকে মানে দূরে থাকার প্র্যাকটিস করে, এবং এখনো নাকি তার কিছু কিছু এরকম সমস্যা হয়, তাবিজের মোম শেষ হয়ে গেলে বা তাবিজ সাথে না থাকলে নাকি অনেক কিছু এরকম সে দেখে। সো হি গট পজেসড ফর গুড, মোটামুটি তাকে সরায় রাখাটাই কঠিন এখান থেকে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার ঘটনার জন্য আমরা ছোট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। স্থিতি ফারনানের কাছে, তার কাছে আরেকটা ঘটনা শুনে আসবো, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। ফারনান, আপনি এসেছেন পুরান ঢাকা থেকে, উই নো দ্যাট, এবং আমাদের যারা অলরেডি ভিডিও দেখেছেন তারা অলরেডি জেনে গেছেন। আমরা আপনার ঘটনা শুনি। হ্যালো লিসেনার্স, আমি ফারনান। আজকে রাসেল ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মূলত আমাকে একজন দেশের বাইরের একজন আমাকে শেয়ার করেছেন, এবং উনি যেটা একজন আমেরিকান, এবং উনি এখন নিউ মেক্সিকোতে থাকেন, এবং ওনাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা মেক্সিকো থেকে ওখানে এসেছেন, এবং ওনার সাথে আমার বাংলাদেশের একটা এনজিওতে পরিচয় হয়, এবং একটা পর্যায়ে সে আমি ওনাকে বলি আমাদের দেশের একটা এই ভূত এফএম প্রোগ্রামটার কথা বলি, তখন উনি আমাকে বলেন যে ওনার বাবার একটা প্যারানর্মাল ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন, এবং যেটা মেক্সিকোতে ঘটেছিল প্রায় 30 ইয়ার্স আগে। তো সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করব। আর এই ঘটনাটা মানে আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে যেমন বেশ কিছু প্যারানর্মাল ঘটনা আমরা মানে রেগুলার সচরাচর শুনে থাকি, একটু ডিফারেন্ট মনে হয়েছিল আমার কাছে। তো এই জন্য আমি যেটা চিন্তা করেছি সেটা মানে ভূত এফএম আজকে শেয়ার করা যায় এমন একটা ঘটনা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে মেক্সিকোর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা ঘটনা, এবং এই গ্রাম সম্পর্কে একটু পরিচয় আমার দিতে হবে। এই গ্রামের যাওয়ার পথে অনেক বড় একটা হাইওয়ে পড়ে, এবং এই হাইওয়েটার দুপাশে ছিল অনেক বড় বড় পাহাড়, এবং ঠিক সেই পাহাড়গুলোর একটা জায়গায় ছিল একটা কোল মাইনিং, মানে কয়লার একটা খনি, এবং যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করা হতো, মানে যেখানে ছোট ছোট সুড়ঙ্গ করে এবং সেটার ভিতর থেকে কয়লা উত্তোলন করা হতো, এরকম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে ছিল। এবং যেটা হয় যে এই যে হাইওয়েটা ঠিক একটা জায়গায় কোম্পানিটা ছিল এক সময়, এবং এখানে রেগুলার প্রত্যেক দিনের মতো কাজ হতো, এবং একটা সময় যেটা হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই কোল মাইনিং এর সাথে, এবং এর ফলে যেটা হয় যে এখানে প্রায় 95% মানুষ যারা কাজ করছিল এই আন্ডারগ্রাউন্ড মাইনিং এর মধ্যে, তারা সবাই মারা যায়, এবং প্রচন্ড বিস্ফোরণ হয় এখানে। এবং এর ফলে যারা ওই আন্ডারগ্রাউন্ড মাইনিং এ যারা বিভিন্ন সুড়ঙ্গগুলোর ভিতরে কাজ করতেছিল সবাই একসাথে মারা যায়, এবং এরপরে অনেক চেষ্টা করার পরেও কারো ডেড বডি সেখান থেকে পাওয়া যায়নি, কেননা সবাই মানে পুড়ে যায় তাদের ডেড বডি। এবং এরপর যেটা হয় যে ওই কোম্পানি যেটা করে যে পুনরায় এটাকে রিস্ট্রাকচার করতে চায়, এবং নতুন ভাবে আবার তারা মানে এটাকে ফর্ম করতে চায়। কিন্তু যখনই তারা কোনো বাইরে থেকে লোক এনে এটাকে মানে কাজ করানোর চেষ্টা করে, মানে জিনিসগুলোকে আবার ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মানে সবসময় জিনিসটা ফেল করতে থাকে, মানে কোনোভাবেই তারা কাজটা কমপ্লিট করতে পারে না, কেননা অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে, এবং অনেক ধরনের ওখানে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখতো, এরকম অনেক ঘটনাই ঘটে। এবং শেষ পর্যায়ে যেটা হয় যে ওই যে কোম্পানিটার লিজ নিয়েছিল কাজটা, তাদের সেই কোম্পানির যে ওনার সে মারা যায়, এবং এখানে যে কস্ট এত বেড়ে গিয়েছিল যে তারা যেটা ফাইনালি যেটা ডিসিশন নেয় যে তারা এটা মানে কন্টিনিউ করবে না, এবং এটা তো এটা একটা অ্যাবান্ডন জায়গায় পরিণত হয়, এবং
এটা একটা রেস্ট্রিক্টেড জায়গা থাকে। এবং এই কোম্পানিটা বন্ধ করে দেওয়ার পরপর যেটা হয় যে এখানকার যারা লোকাল গ্রামের লোকজন তারা তাদের মধ্যে একটা মিথ প্রচলিত হয়ে যায়। এই স্পেসিফিক্যালি কোল মাইনিং এই কোম্পানিটা মানে যে কারখানাটা ছিল এখানে, এটা নিয়ে একটা মিথ প্রচলিত হয়ে যায়। তারা এই স্পেসিফিক এই কারখানাটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে। তারা বলে যখন তারা রাতের বেলায় এই স্পেসিফিক যে হাইওয়েটা দিয়ে ক্রস করে তখন তারা অনেক ধরনের সাউন্ড শুনতে পায়, অথচ সেটা কিন্তু অ্যাবান্ডেন্ট এবং এটার ভিতরে কেউ থাকে না এখন আর। অনেকে সাউন্ড শুনতে পারে, অনেকের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। আবার সব থেকে একটা কমন মিথ প্রচলিত ছিল ওখানে, যে ওখানে নাকি দেখতো রাতে যদি কেউ ওই হাইওয়েটা দিয়ে গাড়ি মানে ড্রাইভ করতো, তারা দেখতো যে ওখানে রাতের বেলা মানে কোন একজন মানুষ ঘোড়ায় বসে আছে এবং মানে কালো একটা ঘোড়ায় বসা এবং কালো আলখাল্লা পরা, এবং ঠিক ওই ঘোড়াটার পিছনে 3-4টা নেকড়ে ঘোড়াটাকে ফলো করে যাচ্ছে। এরকম অনেক মিথ সেখানে প্রচলিত ছিল। তো আমাকে যে ঘটনাটা শেয়ার করেন, তার বাবা ছিল একজন মানে ঘোড়ার ফার্ম ছিল তার, এবং উনি যেটা করতেন যে ঘোড়া সাপ্লাই করতেন বিভিন্ন গ্রামে। তো উনি একদিন যেটা হয় যে বেশ কয়েকটা ঘোড়া নিয়ে তার ট্রাকটাকে নিয়ে সেই গ্রামের দিকে যেতে থাকে ঘোড়া সাপ্লাই দেওয়ার জন্য। এবং একটা পর্যায়ে যেটা হয় যে রাস্তায় যেটা হয় যে সন্ধ্যা হয়ে যায়, এবং রাসেল ভাই তখন যেটা হয় যে এখনকার মতো জিপিএস ছিল না, তখন যেটা হয় যে রোড অ্যাটলাস ফলো করে জায়গাগুলোকে চিনতে হতো। এবং যেটা হয় যে আর মানে ওনার যে ফাদার ছিলেন, যিনি ছিলেন মানে ওই ট্রাকটা চালাচ্ছিলেন, তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে এই রাস্তাটা হন্টেড অথবা এখানে এরকম কিছু দেখা যায়। তো সে যেটা করে যে অন্য ওয়ে না চুজ করে এই ওয়েটা দিয়ে সে গ্রামের দিকে যেতে থাকে। এবং ঠিক সেই কোল মাইনিং এর যে রাস্তাটা যখন সে সেই জায়গাটা দিয়ে ক্রস করতে যাবে, ঠিক তখনই তার ট্রাকের মানে স্টার্টটা বন্ধ হয়ে যায়। এবং হঠাৎ করে তার পেছনে যে খাঁচার ভিতরে ঘোড়াগুলো রাখা ছিল, ঘোড়াগুলো প্রচন্ড জোরে চিৎকার করা শুরু করে, এবং মনে হচ্ছিল যে ঘোড়াগুলো কিছু একটা খারাপ কিছু দেখে ফেলেছে এরকম। এবং সে সাথে সাথে গাড়ি থেকে নেমে চারিদিকে ভালো মতো দেখে, টর্চ লাইট জ্বালিয়ে যে কিছু আছে কিনা, দেখে যে না কিচ্ছু নেই, কিন্তু ঘোড়াগুলো তখনও প্রচন্ড জোরে চিৎকার করছে। এবং সে তার গাড়ির প্রত্যেকটা ইকুইপমেন্ট ভালো মতো চেক করে, দেখে যে সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরেও গাড়ি স্টার্ট নিচ্ছে না। এবং একটা পর্যায়ে অনেক চেষ্টার পর গাড়ি শেষ পর্যন্ত স্টার্ট নিল। এবং যখন সে মানে স্টার্ট করার পর গাড়িটা চালানো শুরু করলো, ঠিক তখনই তার চোখে পড়লো যে পেছনের দিকে মানে তার মিররে ধরা পড়লো যে পেছনের দিকে মনে হচ্ছে কোন একজন মানুষ কালো অনেক বড় একটা ঘোড়ায় বসে আছে, এবং সম্পূর্ণ তার শরীর কালো একটা আলখাল্লা পরা, এবং তার চেহারা একটুও দেখা যাচ্ছে না, কিন্তু তার জলজল করা দুটো চোখ তার চোখে ভেসে উঠলো আয়নাতে। এবং তখন সে যেটা করলো যে প্রচন্ড জোরে গাড়িটাকে চালানো শুরু করলো, এবং একটা পর্যায়ে সেই রাস্তাটা ক্রস করে সে সেই ঘোড়ার খামারের দিকে চলে গেল, যেখানে সে ঘোড়াটা সাপ্লাই দিবে। এবং সে যখন ঘোড়াগুলো সাপ্লাই দিয়ে চলে আসবে, তখন সেই ঘোড়ার মানে ঘোড়ার খামারের যে মালিক তাকে জিজ্ঞেস করলেন যে আসলে আমি এরকম একটা কিছু দেখেছি, এখানে কি কোনো প্রবলেম আছে, না এটা কি কোনো মানুষ ছিল আসলে, মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আসার সময়। তখন সে ফার্স্টে কিছু বলতে চাইল না। পরে তখন সে বললো যে আসলে রাস্তাটা তো খুব ভালো না, আমরা গ্রামের যারা এখানে বসবাস করি তারা কখনই এই ওয়েটা ফলো করে আসি না, আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসি, তা আপনি তো অন্য একটা রাস্তা দিয়ে আসতে পারতেন। তো তখন তারপর সে বলে যে হ্যাঁ এরকম আমাদের যে কোল মাইনিংটা ওখানে আছে, এটা নিয়ে অনেক ঘটনায় আমাদের এখানে প্রচলিত। এবং একটা ঘটনা তখন সে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তার ফাদারকে শেয়ার করেন। এবং ওই ঘটনাটা ছিল এইরকম যে তাদের খামারের বেশ কয়েকটা ঘোড়া এবং একজন রাখাল, যেটা হয় যে ওই কোল মাইনিং এর পাশে অনেক বড় মানে মাঠ ছিল, সেখানে মানে চড়তে গিয়েছিল ঘোড়া। এবং তারা ঠিক সন্ধ্যার পরে সবসময় চলে আসে ব্যাক করে, কিন্তু সেই দিন যেটা হয় যে সেই ঘোড়াগুলা এবং সেই রাখাল আর ফিরেনি। এবং তারা যেটা করে যে যেহেতু রাখালও ফেরেনি, এবং তারা যে ওই রাখাল এবং ঘোড়ার খোঁজ করার জন্য ওনাদের গ্রামের থেকে প্রায় 2-3 জন লোক এবং ওই গ্রামের একজন প্রিস্ট ছিল, ওনার মানে 3-4 জন মিলে সেই ঘোড়ার খোঁজ করতে বের হয়। এবং তাদের সাথে ছিল একটা রাইফেল, এবং তাদের হাতে লণ্ঠন ছিল, এবং কারো হাতে ছিল মশাল। এবং সেগুলোকে নিয়ে তারা সেই মাঠের দিকে যেতে থাকে, গ্রামের সেই মাঠ, কোল মাইনিং এর পাশে যে মাঠটা সেই মাঠের দিকে। এবং তারা যখন সেখানে পৌঁছায়, অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সেই রাখাল এবং ঘোড়ার কোনো খোঁজই পায় না। এবং একটা পর্যায়ে তাদের চোখে পড়ে ঘোড়ার বেশ কিছু গোবর, এবং সেটা হচ্ছে যে ঠিক কোল মাইনিং এ যে গেটটা মানে যেটা মানে সিলগালা করে বন্ধ করে দেয়া, ঠিক সেই গেটটার পাশে।
এবং সব থেকে আজব বিষয় ছিল যে সেই গেটটার মানে সবসময় বন্ধ থাকে এবং একটা রেস্ট্রিক্টেড এরিয়া, কেউ ভয়েও সেখানে যায় না। কেননা অনেকের ধারণা সেই কোল মাইনিং এর ভিতরে যদি কেউ ঢুকে সে আর কখনো মানে সেখান থেকে ফিরে আসে না, সে সেখানেই মানে হারিয়ে যায়, মিসিং হয়ে যায়, এরকম অনেক ধারণা। তো তারা যখন ওটা দেখলো যে ওটার গেটটা খোলা, তখন তারা বেশ মানে ভয় পাওয়া শুরু করলো যে আসলে ঘটনাটা কি, এটার ভিতরে তো কেউ যায় না, আজকে গেটটা কেন খোলা, এবং এটার পাশে ঘোড়ার বেশ কিছু গোবর পড়ে আছে। তখন তারা চিন্তা করলো হয়তোবা ওই রাখাল ঘোড়াগুলোকে নিয়ে ওই কোল মাইনিং এর ভিতরে ঢুকেছে। তো এটা দেখার জন্য তারা কোল মাইনিং এর ভেতরে ঢুকে, এবং কোল মাইনিং এর ভেতরে যখন ঢুকে তারা বেশ কিছু সুড়ঙ্গ তাদের চোখে পড়ে, এবং ভেতরে এত পচা বাজে পোড়া গন্ধ ছিল, সেটা মানে একদম অসহ্য লাগছিল তাদের কাছে। এবং সব থেকে আজব বিষয় ছিল মাইনিং এর ভেতরে এত ঠান্ডা, বাইরে থেকে আরো প্রায় 3-4 ডিগ্রি মানে টেম্পারেচার নেমে গেছে, এরকম প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাজে গন্ধ। এবং তারা যখন একটা পর্যায়ে সেই সুড়ঙ্গটার পাশে এসে দাঁড়ালো, তাদের চোখে মশালের আলোয় যেটা ধরা পড়লো সেটা হচ্ছে যে কোল মাইনিং এর ঠিক ভেতর থেকে যে গর্তগুলা, সেখান থেকে মনে হচ্ছে দুটা অঙ্গারের মতো একটা আলো ভেসে আসছে, এবং সেটা আস্তে আস্তে 2টা থেকে 4টা, 4টা থেকে 6টায় পরিণত হলো। এবং একটা সময় মশালের আলোতে তারা দেখতে পেল তাদের চোখের সামনে 3-4টা অনেক বড় বড় আকৃতির নেকড়ে, এবং ওগুলোকে নর্মাল যে নেকড়ে সেগুলোর থেকে মানে হাইটও বেশি ছিল, এবং মানে আকার আকৃতি অনেক বড় ছিল, এবং ওগুলো প্রচন্ড গর্গর শব্দ করে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তাদেরকে এখনই সেগুলো মেরে ফেলবে। এবং তারা যেটা তখন চেষ্টা করলো, এই হাতে যে রাইফেলটা ছিল সেটা দিয়ে মানে গুলি করার চেষ্টা করলো, কিন্তু তখন সেই রাইফেলটা কাজ করছে না। অথচ রাইফেলটা কিন্তু তখন মানে ঠিকই ছিল যখন তারা ভিতরে ঢোকে। এবং আরেকটা কথা এখানে আমি বলবো যে ওই স্পেসিফিক এলাকাটাতে কোনো ওয়াইল্ড এনিমেলস আগে থেকে ছিল না, কিন্তু তারপরে এই নেকড়েগুলো কোত্থেকে আসলো তারা মানে কিছুই বুঝতে পারেনি। এবং এগুলো দেখতে এতটা ভয়ানক ছিল যে মানে এটা তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং একটা পর্যায়ে তারা যেটা ফিল করলো যে তাদেরকে ঘিরে একটা ঠান্ডা বাতাস তাদেরকে ঘিরে মানে সার্কেল করছে বারবার তাদেরকে। তখন ওই প্রিস্ট যে ছিল তাদের সাথে, উনি বুঝতে পারলো যে এটা আসলে কোনো মানে নেকড়ে না, হয়তোবা কোনো খারাপ কিছু একটা এই কোল মাইনিং এ থাকে, মানে খারাপ কিছু, ওইটা হয়তোবা নেকড়ের রূপ ধরে তাদের চোখের সামনে আসছে। এবং সে তখন সাথে সাথে বেশ কিছু মন্ত্র পড়া শুরু করলো নিজেদেরকে রক্ষার জন্য, কারণ আর কোনো রক্ষার কিছু তাদের কাছে নেই। এবং সাথে সাথে মন্ত্র পড়ার সাথে সাথে সেই নেকড়েগুলা প্রচন্ড জোরে জোরে ডেকে উঠলো, এবং একটা পর্যায়ে তাদের হাতের যে লণ্ঠন এবং মশালের আলো নিভে গেল। সে তখনও জোরে জোরে মন্ত্র পড়ছিল, এবং তার কাছে মনে হচ্ছিল তারা সবাই একটা মানে গুহায় ফেসে গেছে, এবং এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক বেশ কিছুক্ষণ পর গ্রামের ভিতর থেকে আরো বেশ কয়েকজন লোক হাতে মশাল নিয়ে তাদেরকে খোঁজার জন্য সেই কোল মাইনিং এর ভিতরে ঢুকলো। ওই গ্রামের লোকজন যখন কোল মাইনিং এর ভেতরে ঢুকলো, তারা দেখলো যে ভেতরে কিচ্ছু নেই, ভেতরে ঠান্ডা একটা পরিবেশ, 2 জন লোক সেখানে সেন্সলেস অবস্থায় পড়া, এবং তাদের যে মশালটা ছিল সেটা নেভা ছিল। এবং যেই জায়গাটা মানে যেই সুড়ঙ্গটার ভিতরে তারা মানে ওই নেকড়ে গুলাকে দেখেছিল, সেখানে কিছু কঙ্কালের মতো কিছু একটা পড়া, এবং সেগুলো কি ছিল তারা কেউ জানে না, কারণ এটার ভিতরে কেউ সচরাচর আসে না। এবং সব থেকে আজব বিষয় ছিল রাসেল ভাই, যেটা যে এখানে যে প্রথমে যে রাখালের খোঁজে আসলো সবাই, এবং কিছু ঘোড়ার খোঁজে আসলো, তাদেরকে তো আর কখনোই পাওয়া যায়নি। এবং সব থেকে ভয়ানক বিষয় ছিল এটাই যে যেই প্রিস্টটা ওখানে ছিল তাদের সাথে, মানে সবাই ঠিক ছিল, কিন্তু প্রিস্টটাকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এটাই ছিল একটা সবচেয়ে মিস্ট্রিয়াস একটা বিষয়, এবং এটা আসলে কেউ আর বের করতে পারেনি। এবং সবাই ঘটনার পর থেকে যেটা হয় যে ওই কোল মাইনিং এর ভিতরে ভুলেও কখনো তারা যেত না, এবং এটা ছিল অনেক আগের একটা ঘটনা। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, তারা লিখেছেন নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন অ্যান্ড লাইভ কামস অ্যালাইভ উইথ প্রোটা স্যাম্পল, এই দুটো অ্যাড্রেসে আপনার ঘটনায় আসবো। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, এবং তার কাছে আমরা যে আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন শুনে নিই আমরা, তারপর আপনার ঘটনায় যাই। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা। জি বল রাসেল ভাই, আমি কি রমিজ মিয়ার ঘটনাটি শেয়ার করবো? আচ্ছা, এই ঘটনাটি মুঠোফোন যুগের আগের ঘটনা, উত্তরবঙ্গের কোন একটি গ্রামের রমিজ মিয়ার ঘটনা। রমিজ মিয়া গ্রামে একটি মুদির দোকান চালাতো, ওই আপনার বিড়ি, সিগারেট, পান, তারপরে কম দামি বিস্কিট, এগুলো সে বিক্রি করতো। তো এগুলো তাকে কালেক্ট করতে হতো গঞ্জে গিয়ে। তো একবার সে গঞ্জে গিয়েছে এই সদাই কিনতে, আসলে গ্রামের লোকজন শপিং কে সদাই বলে, তো সদাই কিনতে গিয়েছে।
তো সদাই কেনার পরে সে দেখলো যে একটা নতুন মুভি এসেছে, বাংলা মুভি। সে একটু সিনেমা দেখার পাগল, তো সে রাতে শোতে মুভি দেখে। তো মুভি দেখে সে সাধারণত হচ্ছিল যে সিনেমা শো শেষ হওয়ার পরে এলাকার লোকজন দু একজন পাওয়াই যায়। সে চিন্তা করেছিল যে তাদের সাথে সে গ্রামে ফিরে যাবে। তো গঞ্জের থেকে 3টা গ্রাম পরে হচ্ছিল 4র্থ গ্রামটা হচ্ছিল তার, সে যেখানে থাকে। তো সে আনফর্চুনেটলি ওই দিন তার কোনো সঙ্গী সাথী সে পায়নি গ্রামে ফিরে যাওয়ার জন্য। তো সে গ্রামের মানুষ একাই রওনা দিল। হাতে তার একটা ব্যাগ আছে যেখানে সে তার সদাইগুলো আছে। তো সে যাচ্ছে, তো রাস্তাটা হচ্ছিল কাঁচা রাস্তা। তো রাস্তার একটা জায়গায় সে জানে যে এই জায়গাটা হচ্ছিল একটু অ্যাবনর্মাল, কারণ জায়গাটা হচ্ছিল একটা শ্মশান ঘাট আছে ওখানে। রাস্তার ঠিক ডান পাশে হচ্ছিল একটা, ওই শ্মশানের এরিয়াটা অনেক বড় ছিল। আপনার একটা পাশে হচ্ছিল জঙ্গল, সেটা রাস্তার ধার দিয়ে। জঙ্গলটা পার হওয়ার পরে হচ্ছিল ডান পাশে আরেকটা ছোট রাস্তা গিয়েছে, কাঁচা রাস্তা শ্মশানে যাওয়ার জন্য। আর তারপরে হচ্ছিল একটা খাল আছে, খালের উপর একটা ব্রিজ আছে। তো তাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, কোনো অল্টারনেটিভ ওয়ে নাই। তো সে যখন রাস্তার ওই ঠিক জঙ্গলের কাছাকাছি চলে আসে, তো গ্রামের মানুষ সাধারণত এই ভয় থেকে দূর হওয়ার জন্য তারা জানে যে লোহা কিংবা আগুন সাথে থাকলে এই ভয়টা কম হওয়ার সম্ভাবনা আছে। তো সে ঠিক জঙ্গলের কাছাকাছি যখন আসে তখন সে একটা বিড়ি ধরায় যে আগুন সাথে থাকলে হয়তো বা কোনো কিছু হবে না, কারণ এই জায়গাটা সম্পর্কে আগেও কিছু শুনেছে, সেই জায়গাটা ভালো না। তো সে যখন জঙ্গলে বিড়ি ধরে জঙ্গলটা ক্রস করার জন্য রওনা দিয়েছে এবং হাঁটছে, হঠাৎ করে সে খেয়াল করলো যে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা তার পিছু নিয়েছে বেরিয়ে এসে রাস্তায়। তো সে হাঁটা অবস্থায় সে পেছন দিকে একটু আর চোখে তাকিয়ে দেখে যে দুটো কুকুর তাকে ফলো করছে। তো কুকুর ফলো করছে ঠিক আছে, বাট একটু ভয় পেল। কারণটা হচ্ছিল যে কুকুরগুলো একটু অ্যাবনর্মাল। কুকুরগুলো যে সাধারণত গ্রামে যে কুকুরগুলো দেখা যায় সেই কুকুরগুলোর মতো না, তার সাইজ এবং তার মুখের যে অববয় সেটা একটু ব্যতিক্রম, এবং তার মুখ দিয়ে লালা ঝরছে এবং একটু সাউন্ডটাও একটু পিকুলিয়ার, এইভাবে একটা শব্দ করছে। তো সে ঘাবড়ে গিয়ে হাঁটার গতিটা বাড়িয়ে দিয়ে সে জঙ্গলটা যখন ক্রস করার পরে ডানে যে শ্মশানের রাস্তাটা, সেই রাস্তাটা সোজা গিয়ে সে ব্রিজে উঠে। তো ব্রিজে যখন সে উঠে, ব্রিজের ঠিক মাঝখানে যখন সে পৌঁছায়, তখন হচ্ছিল সে খেয়াল করে যে সে যেদিকে যাচ্ছে সেই জায়গাটায় একটা কালো অদ্ভুত একটা প্রাণী দাঁড়িয়ে আছে তার রাস্তাটাকে রোধ করে। এবং প্রাণীটার একটু বর্ণনা সে আমাকে যেটা দিয়েছে যে প্রাণীটা মাথা নেই, আসলে প্রাণীটা মাথা নেই এবং তার বুকের কাছে হচ্ছিল চোখ এবং মুখটা, এবং মুখটা হচ্ছিল লালা ঝরছে, এবং সেই যে কুকুরটা যে সাউন্ড করতো সেই রকম একটা এই ধরনের একটা সাউন্ড করছে। তো সে ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করলো যে আমি এখন সামনে যাব কিভাবে এবং যাওয়াটা কি তার ঠিক হবে কিনা। সে চিন্তা করলো যে তাহলে আমি ব্যাক করি। সে তখন টার্ন করে যখন ব্যাক করার জন্য চেষ্টা করে, সে দেখে যে ঠিক অপোজিট সাইডেও ব্রিজের আরেক মাথায় সেম প্রাণী আরেকটা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তা রোধ করে। আচ্ছা, তার আর সামনে এবং পেছনে কোথাও যাওয়ার জায়গা নেই, এবং দুই পাশে হচ্ছিল ব্রিজে যে দুইটা উপর দিকে খাল যাচ্ছে। এখন খালে তো সে লাফ দিতে পারবে না, কারণ সেখানে যে কি হবে সে নিজেও জানে না, এবং নিচে পানি আছে। সে দাঁড়িয়ে আছে, এখন মানে সে প্রচন্ড ভয় প্লাস হচ্ছিল কি করবে সে নিজেও বুঝতে পারছে, অসহায় একটা অবস্থা। তো এই মুহূর্তে সে তার বিড়িটা প্রায় শেষ হয়ে গেছে, সে বুদ্ধি করে আবারও বিড়ি ধরাল এবং বললো যে আমি কয়টা বিড়ি শেষ করেছি ওই দিন আমি জানি না। সে সাথে ওই বাতাস যে আসছে একটা পচা গন্ধ সে পাচ্ছে। তো অনেকক্ষণ পরে সে হঠাৎ করে খেয়াল করলো যে জঙ্গলের যে রাস্তা দিয়ে সে এসেছে সেদিকে একটা আলো দেখা যাচ্ছে। তো আলোটা দেখার পরে সে একটু হলো যে কিছু বোধহয় কেউ আসছে। তো আলোটা আস্তে 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 কাছাকাছি যখন জঙ্গলটার কাছে আসে, তখন সে বুঝতে পারলো যে একটা মোটর সাইকেল আসছে। তো মোটর সাইকেলটা যখন আপনার ব্রিজের কাছাকাছি চলে আসে, ব্রিজে যেখানে ওই তখনই লাইটটা যখন ব্রিজের দিকে পড়ে, তখনই হচ্ছে ওই প্রাণী দুটো লাফ দেওয়া হচ্ছিল আপনার ওই যে খালটা আছে, খালের মধ্যে লাফ দেয়, ওই শ্মশানঘাট বরাবর যে পাশটা আছে ওদিকে লাফ দিয়ে চলে যায়। তো চলে যাওয়ার পরে মোটরসাইকেলটা ব্রিজে উঠে, তখন মোটরসাইকেলটা স্কিড করতে নেয়, পড়ে যেতে নেয়, কারণ ওইখানে বোধহয় কোনো পিচ্ছিল জাতীয় কিছু একটা ছিল। তো সেটা ক্রস করার পরে মোটরসাইকেলটা সরাসরি তার মুখের দিকে যায়, মোটরসাইকেলটা ব্রেক করে জিজ্ঞেস করে, এই রমেশ মিয়া তুমি এখানে কি করো? তো সে যেহেতু তার মুখের দিকে হচ্ছিল হেডলাইটটা জ্বলাচ্ছে, সে তো বুঝতে পারছে না যে আসলে আর ওই কে। তো সে বলে যে কে? তো বলে যে আমি
তখন সে চিনতে পারে যে তাদের যে এলাকার যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান সাহেব হচ্ছে হলো মোটরসাইকেল করে যাচ্ছেন, হয়তো বা তার কোনো বা অন্য কোথাও কোনো কাজ ছিল বা গঞ্জে গিয়েছিল, সে ব্যাক করছে। তো বলে যে চেয়ারম্যান সাহেব আমি তো এখানে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম, এইরকম এই ঘটনা হচ্ছে। বলে তুমি তো জানো না এই জায়গাটা ভালো না, তুমি একা এই এত রাতে এখানে যাচ্ছ কেন? তো যাই হোক, পরে রবিজ মেয়েকে সে রেস্কিউ করে নিয়ে আসে, রেস্কিউ করে নিয়ে এসে তার বাড়িতে নামিয়ে নিয়ে যায় এবং রবিজ মেয়ে বলে যে এরপরে আর কখনোই আমি একা ওই রাস্তা দিয়ে আমি কখনোই যাইনি এবং আমার যা কিছু করার আমি দিনের মধ্যেই করে ওদিক দিয়ে ব্যাক করতাম। এই হচ্ছে রাসেল ভাই ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আবারও কিছু এসএমএস পড়বো পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে আমরা তার ঘটনাটা শুনবো। আপনার ঘটনাটা যদি আমাদের একটু ছোট্ট করে বলতেন, আমরা শুনতাম আপনার ঘটনাটা। তার আগে জানি যে আপনি কোথা থেকে এসেছেন, আরেকবার যদি বলতেন। হাই লিসনার্স, আমি নিলয়, আমি এসেছি মিরপুর মাজার রোড থেকে। ওকে। আমার স্টোরিটা ভাই বেসিক্যালি 2015 এর জানুয়ারি মাসে লাস্ট ইয়ার কোন একটা ডের স্টোরি এটা। অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা ওই দিন আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছিলাম। টাইমটা ছিল প্রায় 1টার মতো। সো আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছি। আমার রুমের বেডের পিছন সাইডে একটা উইন্ডো আছে। সো আমি ঘুমানোর আগে প্রত্যেকদিন এই উইন্ডোর সাথে একটা পর্দা আছে, পর্দাটা একটু ঠিক করে নেই। তো সেই দিন অ্যাকচুয়ালি পর্দাটা ঠিক করার জন্য উইন্ডোটার কাছে গেছি, এখন পর্দাটা ঠিক করতেছি। সাডেনলি অ্যাকচুয়ালি আমার চোখটা একটু বাইরে আকাশের দিকে পড়ে। এখন আকাশের দিকে পড়ার পরে আমার যেটা হয় বাইরে 3-4টা বিল্ডিং পরে একটা বাসার রুফের সাইডে কমলা শেপের সার্কেল টাইপের, অ্যাকচুয়ালি খুব ছোট একটা সাইজের একটা সার্কেল শেপ, এখানে স্টে করে স্টিল দাঁড়ায় আছে। সো এরকম খুব ইন্টারেস্ট নিয়ে অ্যাকচুয়ালি জিনিসটার দিকে তাকায় আছি কয়েক সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড আমি দেখতেছি। হঠাৎ করে জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে গেল 3-4 সেকেন্ড দেখার পরে। সো এরপর আমি জিনিসটা খুব অ্যাকচুয়ালি একটা কিউরিয়াস হয়ে জিনিসটার দিকে তাকায় সে আবার ভ্যানিশ হয়ে গেল। সো আমি ট্রাই করতেছি নেক্সট টাইম আবার এটাকে দেখা যায় কিনা। সো এরপরে আবার 3-4 মিনিট পরে জিনিসটা আমি আবার দেখতে পেলাম এই সার্কেল শেপের কমলা শেপটাকে। এইবার যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে ফার্স্ট টাইম আমি যখন যেটা দেখছিলাম সাইজ যতটুকু ছিল, সেকেন্ড টাইম আমি এখন যতটুকু দেখতে পেলাম আগের চেয়ে সাইজটা একটু বেড়ে গেছে। এরপরে আবার 3-4 সেকেন্ড পরে জিনিসটা ফার্স্ট টাইমের মতো এবার অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে গেল। বাট সেকেন্ড টাইম যেটা হলো যে এতক্ষণ আমি এই জিনিসটার একটা দেখতেছিলাম সার্কেল শেপটা, বাট এবার একটা থেকে এটা 2টা হয়ে গেছে, বাট 2টারই একই সাইজ। সো প্রত্যেকবারই 2টা একসাথে হয়ে 3-4 সেকেন্ড টাইমিং নিয়ে একসাথে আসতেছে, আবার ভ্যানিশ হয়ে যেতেছে জিনিসটা। সো এরকম কন্টিনিউয়াসলি চলতেছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না এখানে হইতেছেটা কি। কন্টিনিউয়াসলি এরকম আসতেছে আবার ভ্যানিশ হয়ে যেতেছে। এরপরে কিছুক্ষণ পরে যেটা দেখতে পাইলাম যে 2টা ছিল এতক্ষণ। তো এরপরে কিছুক্ষণ পরে 3-4 সেকেন্ড পরে জিনিসটা 3টা হয়ে গেল, বাট সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। আমি বুঝতেছিলাম না যে আমার অ্যাকচুয়ালি হ্যালুসিনেশন হইতেছে নাকি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। সো উল্টাপাল্টা রাত্রেবেলা এসব জিনিস দেখতেছি। সো আমি আমার ডাইনিং রুমে তখন আব্বু আম্মু ডিনার করতেছিল। সো আমি বাবার ডিনার অলমোস্ট তখন ডান। সো আমি ডাকলাম যে রুমে আসো। তো 3-4 সেকেন্ড পরে বাবা আমার রুমে আসলো, বলতেছে যে কি হয়েছে। আমি তখন বলতেছি যে আমার উইন্ডোর কাছে একটু আসো। তো আসার পরে কোশ্চেন করতেছে কি হয়েছে। আমি বলতেছি যে একটু দূরে দেখো তো কিছু দেখতে পাও নাকি। আমি খালি ওই কথাটা বলছি, তখন জিনিসটা আগের মতোই টাইমিং নিয়ে ভ্যানিশ হয়ে গেছে। তো আমার জিজ্ঞেস করতেছি যে কই, কিছু তো দেখতে পাইতেছি না। আমি বললাম জাস্ট একটু ওয়েট করো, দেখতে পাবা। এই কথাটা জাস্ট বলছি, এরপরেই স্টিল এই জিনিসটা আবার অ্যাকচুয়ালি বের হইলো এখান থেকে, যেমন আগের মতো ভ্যানিশ হইতেছিল। এইবার ফার্স্টের সাইজ গুলো অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি মনে হইতেছে যে এক একটা আগুনের গোলার মতো অ্যাকচুয়ালি সাইজ হয়ে গেছে, অনেকটা স্মুথলি মুভ করতে করতে অনেকটা আগে আসছে এই সার্কেল শেপের জিনিসটা। এরপরে আমি বাবারে জিজ্ঞেস করতেছি যে এটা কি অ্যাকচুয়ালি। তো বাবা কিছু বলতে পারতেছে না। তো এরপরে আমার ফ্যামিলির আর যার মেম্বার ছিল, আম্মু আসলো উইন্ডোর কাছে, আমার বড় আপু আছে ও আসলে ছিল। আমার মোটামুটি ফ্যামিলির সবাই মিলে অ্যাকচুয়ালি জিনিসটা দেখলাম যে এমন না যে আমার হ্যালুসিনেশন হইতেছে, আমি রাত্রেবেলা ভুল টুল দেখতেছি, এমন না। ফ্যামিলি যে কজন মেম্বার ছিল সবাই অ্যাকচুয়ালি একসাথে আমরা এই জিনিসটা দেখলাম। সবারই একটা কোশ্চেন ছিল এটা কি অ্যাকচুয়ালি। সাডেনলি আমি থিঙ্ক করি যে আমি দেখি এটা অ্যাকচুয়ালি পিক ক্যাপচার করা যায় নাকি। সো আমি ফোন নিয়ে গ্রিলের বাইরে ফোন নিয়ে অ্যাকচুয়ালি পিকটা ক্যাপচার করার ট্রাই করতেছি। বারবার ফোকাসটা এটার উপরে পড়তেছিল। তখন স্টিল এটা মুভ করতেছে, সাইজ বড় হইতেছে, আগের বার যতটুকু ছিল স্টিল চলতেছে এরকম।
প্রায় 10 মিনিটসের মতো অ্যাকচুয়ালি ভাই এটা হয়েছে, বাট মুভমেন্টটা এটা যেটা ছিল যে খুব স্মুথলি আস্তে আস্তে মুভ করতেছে ভ্যানিশ হইতেছে। অ্যাট লাস্ট ভাইয়া আমি ভাবছিলাম এতক্ষণ তো 3টা হয়েছে, লাস্টে মেবি 4টা 5টা এরকম কিছু একটা হবে, বাট লাস্টের টাইম এসে জিনিসটা অ্যাকচুয়ালি একবারেই ভ্যানিশ হয়ে গেল। এতক্ষণ যে ভ্যানিশ হওয়ার পর ওইটা দেখা যেতেছিল সার্কেল থেকে গোলাচিটা, বাট এরপরে ওইটা দেখা গেল না। আমি অ্যাকচুয়ালি এরপরে এই ঘটনাটা ভুলে গেছিলাম। বলেন। এরপরে স্যার কয়েকদিন পরে আমি একটা জিনিস যেটা জানতে পারি, আমি আগে এই ম্যাটারে জানতাম না, যে আমাদের বাসার আমার একটা ফ্রেন্ড আছে, ওরকম একদিন রাত্রেবেলা ছাদে উঠছে, তো ছাদে উঠে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ অ্যাকচুয়ালি যে সার্কেল টাইপের আগুনের গোলার মতো শেপটা ফার্স্ট টাইম আমি যে বাসার ছাদের উপরে দেখছিলাম, ও অ্যাকচুয়ালি ওই বাসার ছাদের উপরে জিনিসটা দেখতে পায়। বাট আমি যেমন দেখছিলাম যে 2টা থেকে 3টা হইতেছে আবার ভ্যানিশ হচ্ছে, ও অ্যাকচুয়ালি এরকম দেখে নাই, ও দেখছিল যে একটাই শেপ, বাট স্যার অনেকটা বড় এন্ড অ্যাকচুয়ালি এক জায়গায় ছাদের উপরে। ব্যাপারটা হচ্ছে যে এখানে যে জিনিসটা আপনি দেখেছেন এটা কেন দেখেছেন? এটা আমি আমি নিজেও জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। তবে তার আগে আরেকটা ঘটনা বলবো, যে ঘটনাটা আমি এখন আপনাদের শোনাবো সেই ঘটনাটা অবশ্যই আমাদের পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, যিনি এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, অর্থাৎ ইমেইল করেছেন। আমি ইমেইলটা পড়ছি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আমার নাম কাজী, আমি একজন রেগুলার ভূত এফএমের লিসনার। আমি থাকি কানাডার অ্যালবার্টা প্রভিন্সের ছোট্ট একটা সিটিতে। আই এম এ বিগ ফ্যান অফ ইয়োর শো। সবাই জিমে যায়, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে জিম করে অ্যান্ড ওয়ার্কআউট করে। যখন আমি ওয়ার্কআউট করি তখন আমি ভূত এফএমের রেকর্ডেড এপিসোড শুনি। ঘটনা যদিও অনেক বড়, কিন্তু আমি শুধু কিছু স্পেশাল ঘটনাগুলি হাইলাইট করব এবং আমি ট্রাই করছি গুছিয়ে লিখতে, এবং পছন্দ হলে প্লিজ শেয়ার করবেন। তারপরেই তিনি চলে গেছেন শুরুতে, এবং তিনি বলছেন যে ছেলেবেলায় জিন পড়িতে আমার বরাবরই বিশ্বাস ছিল, বাট শুধু ঘটনা শুনতাম আর ভয়ে কাঁপতাম। আমরা কখনো কল্পনাও করতে পারিনি যে আমি নিজেই একজন ভিকটিম হব ওনাদের। যাই হোক, আমি বেশ নামাজ পড়া শুরু করেছিলাম যখন আমার বয়স 16 থেকে 17। আমি এক ওয়াক্ত মিস করতাম না। আব্বু আম্মু পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল এবং আমার এই পরিবর্তনে। এমনও দিন গেছে যেদিন আমি ভোর 3টায় উঠে সমানে নামাজ পড়ে গেছি এবং ফজরের ওয়াক্ত পর্যন্ত। চিন্তাও করিনি যে কিছু ওয়াক্ত আছে যখন নামাজ পড়া উচিত নয়। চ্যাপ্টার 1। ওই দিন ছিল এপ্রিল 12, 2013। 3। আমি এক কম্পিউটার সেলস সেন্টারে কাজ করতাম। কাজ শেষ করে বরাবরই অনেক দেরি হয়ে যেত, বাট ওই দিন অনেক দেরি হয়ে গেল। রাত 11টার মতো বাজে। ধানমন্ডি 11 এর রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। টিপটিপ বৃষ্টি পড়ছে আর আমার কাছে কোনো ছাতাও ছিল না। হাতে কাগজপত্র নিয়ে আমি দৌড়ানো শুরু করলাম। একটা মানুষজন নেই রাস্তায়, রিক্সা তো দেখলামই না। একটা দুটা রিক্সা যাচ্ছে, বাট তারা আর প্যাসেঞ্জার নিতে চাইছিল না, কারণ তারা ঘরে ফিরে যেতে চাচ্ছে। আমি হতাশ হয়ে দৌড়াতে থাকলাম, আর হঠাৎ শুনলাম আমার পেছনে একটা রিক্সা বেল দিচ্ছে। আমি থেমে পেছনে ফিরে দেখলাম একটা অনেক বয়স্ক লোক, তার মাথায় পাগড়ি আর গলাতে বোঝাই করা সব তাবিজ, পরনে একটা লাল রঙের টি শার্ট আর লুঙ্গি, পায়ে কোনো স্যান্ডেল ছিল না। আমি জিজ্ঞেস করলাম, ভাই মোহাম্মদপুর যাবেন? উনি ইশারা করে উঠতে বললেন। আমি হাফ ছাড়লাম আর ওনাকে ধন্যবাদ দিয়ে উঠে পড়লাম রিক্সাতে। উনি আমাকে অনেক ভালো করে ঢেকে দিল পলিথিন দিয়ে, যাতে আমার গায়ে পানি না লাগে। আমি আল্লাহকে শুকরিয়া দিলাম এবং মনে মনে নিয়ত করে ফেললাম যে ওনাকে আজ আমি 100 টাকা বকশিশ দেব। বেচারা ভিজে শেষ। যাই হোক, উনি আমাকে নিয়ে চলল মোহাম্মদপুরের দিকে। আমি অবাক হচ্ছিলাম যে উনি একটা সাউন্ডও করছিলেন না, আর রিক্সা ঝড়ের গতিতে যাচ্ছে, কিন্তু অনেক সেফলি যাচ্ছে। আমি থাকতাম তাজমহল রোডের একটা এরিয়াতে এবং আমি ওনাকে বলতে ভুলে গিয়েছিলাম সেটা, অথচ আমি দেখলাম যে উনি নিজে আমাকে বাসার কাছাকাছি নিয়ে চলে গেছেন।
আমি হঠাৎ খেয়াল করলাম যে উনি আমাদের বাসার গলিতেও ঢুকে গেলেন, যেখানে আমি ওনাকে একটা কিছুও বলিনি। আমি ভাবলাম হয়তো আমাকে চেনে কিংবা আগে কখনো নিয়ে এসেছে, যদিও আমি কখনো তাকে দেখিনি। তখন বৃষ্টি পড়া কিছুটা কমেছে এবং উনি আমাকে অবাক করে দিয়ে বাসার সামনে রিক্সা থামালেন। আমি হতবাক হয়ে কিছু জিজ্ঞেস না করে ওনাকে বললাম, চাচা আপনাকে অনেক ধন্যবাদ, আর এই 100 টাকা রাখেন। হঠাৎ তার হাতে এই টাকাটা গুঁজে দিলাম। আমাদের বাড়ির কেয়ারটেকার ফজলু মিয়া দাঁড়িয়ে ছিল গেটের সামনে। হঠাৎ রিক্সাওয়ালা চাচা আমাকে টাকাটা ফেরত দিয়ে বললেন, আমি এটা নিতে পারবো না, আমাকে মাফ করে দেন, আমি আপনার পায়েরও যোগ্য নই, বলেই হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন এবং টাকাটা আমার পায়ের কাছে রেখে দিলেন। ফজলু মিয়া দৌড়ে এসে ওনাকে চলে যেতে বলল, বেটা টাকা নিলে নে, না হলে ভাগ এখান থেকে। আর আমাকেও বলল, ভাইজান আপনি উপরে চলে যান, আমি দেখতেছি। হঠাৎ ল্যাম্পপোস্টের আলোতে খেয়াল করলাম রিক্সাওয়ালা চাচার চোখ টকটকে লাল হয়ে গেল এবং উনি আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি ঘরের মধ্যে নিয়ে গেলেন। ফজলু মিয়া ধরে রাখতে পারলো না ওনাকে। লাইটের মধ্যে ওনার চেহারাটা আমার শরীর কাঁপুনি দিয়ে উঠল। কুচকুচে কালো চেহারা, আর গলাটা অস্বাভাবিক লম্বা, দাঁত সব কালো, গলা ভর্তি নানা রকম তাবিজ। উনি আমাকে ঠান্ডা গলায় বললেন, আপনি আজকে আর রাতের বেলায় কোথাও বের হবেন না, আপনার ওপর একজনের নজর আছে, বলেই চোখ উল্টিয়ে দিলেন আর তার চেহারা আরো ভয়ঙ্কর হয়ে গেল। উনি আঙুল দিয়ে ইশারা করে সামনের বিল্ডিং এর ছাদের দিকে দেখালেন, আর আমার মাথাটা কাজ করছিল না। আমি দেখলাম ছাদের ওপর কিছুই নেই। উনি বলতে থাকলেন, আপনার দোহাই লাগে, আমার কথা শোনেন, আমি কিন্তু মানুষ না, বিশ্বাস করেন আর না করেন, ওইটা একটা পিশাচিনী আপনাকে নিয়ে যেতে চায়। ছাদের দিকে তাকিয়ে ছাদ থেকে তাকিয়ে আছে এই দিকে। হঠাৎ উনি ওয়ালে মাথা ঠুকতে শুরু করলেন আর আমি সূরা পড়তে যত তাড়াতাড়ি সম্ভব সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। বাসায় ঢুকে আম্মুকে সব বললাম। আম্মু বলল নামাজ পড়তে আর বাইরে না বের হতে। আমি আর ব্যালকনিতেও যাইনি। ঘটনা খানিক পর ফজলু মিয়া আসলো আর আম্মুকে সব বলল। আমার 100 টাকার নোটটা নাকি ফজলু মিয়া রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে। আমি পরের দিন সকালে ফজলু মিয়াকে জিজ্ঞেস করেছিলাম যে পরে কি হয়েছিল। ফজলু মিয়া বলল, আপনি উপরে চলে যাওয়ার পর রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল এবং দেখে মনে হলো যে কিছুই হয়নি। টাকাটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গিয়েছিল রাস্তায়। এটাই ছিল ফার্স্ট এনকাউন্টার। আমি ধরে নিয়েছিলাম যে ওটাই শেষ ছিল না। চ্যাপ্টার 2। অনেক বছর হয়ে গেছে, আর কিছু এক্সপেরিয়েন্স করিনি। 2007 নভেম্বরের 17 আমার নতুন বিয়ে হয়েছে। রাত তখন 2টার মতো। আমি আর আমার ওয়াইফ সামান্তা মুভি দেখছিলাম। অনেক ঘুম পেয়েছিল, তাই টিভি বন্ধ করে দুজন শুয়ে পড়লাম। চোখ লেগে আসছিল আর হঠাৎ শুনলাম কোন এক মহিলা যেন কাঁদছে। মনে হলো ঠিক 2 বিল্ডিং এর মাঝখানে যে প্রাচীর দেয়া ওইখানটাতেই। আমার ফ্ল্যাটটা ছিল ফার্স্ট ফ্লোরে, সো কেউ যদি নিচে কোথাও বা নিচু কোনো কথা বলে স্পষ্ট শোনা যেত। আমি অবাক হয়ে তাড়াতাড়ি ব্যালকনিতে গেলাম। কোনো আওয়াজ নেই। গভীর রাত আর অনেক অন্ধকার। আমি আবার শুয়ে পড়লাম। হঠাৎ আবার শুরু হলো কান্না। এবার মনে হলো আমাদের বেডরুমের আরেক জানালার পাশে। আমি ঘামতে শুরু করলাম। আমি আমার ওয়াইফকে ডেকে তুললাম, বললাম সবকিছু। ও কিছুই বিশ্বাস করলো না এবং তারপরেই হঠাৎ ব্যালকনির স্লাইডিং ডোরে কে জানি নক করলো। আমরা দুইজন তাকালাম, বাট কেউ একটা কথাও বললাম না। এবার আমার ওয়াইফও শুনতে পেল কান্নার আওয়াজ। আমাকে খামচে ধরলো সে। কান্নাটা ছিল অনেক কষ্টের। মনে হচ্ছিল কোনো মা যেমন বাচ্চা হারালে কাঁদে, ঠিক সেই রকম বিলাপ করা কান্না। লাইট জ্বালিয়ে টিভি ছেড়ে দিলাম সিচুয়েশন নরমাল করার জন্য। আর ওই রাতে কিছুই হলো না। কখন ঘুমিয়ে গেছি এরও পাইনি। পরের দিন আম্মুকে বললাম সব। আর আমার আম্মু ওই দিন বিকেলে বাসায় এক হুজুর ডেকে মিলাদ পড়ালেন। আমরা 2 দিনের জন্য বেড়াতে চলে গেলাম নারায়ণগঞ্জের শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর সব আগেই শুনেছিলেন, তাই সেদিন বিকেলেই দুজন হুজুর ডেকেছিলেন কিছু ঝাড়ফুঁক করার জন্য। বাদ মাগরিব হুজুর দুইজন আমাকে আর আমার ওয়াইফকে নিয়ে একটা রুমে বসালেন। হুজুর সাহেব আমাদের কেয়ারটেকারকে বললেন একটা জগে করে পানি নিয়ে আসতে।
পানি আমার এবং পানি আনার পর হুজুর সাহেব কিছু একটা দোয়া পড়ে পানিতে ফু দিয়ে বললেন আমাকে আর আমার ওয়াইফকে খেতে। আমি পানি মুখে দিলাম, কিন্তু গিলতে পারছিলাম না। কিরকম জানি তিতা আর বাজে একটা স্বাদ ছিল, আর গলা দিয়ে নামছিল না। আর যখন গলা দিয়ে নামার সময় অনেক জ্বালা করছিল। আমার ওয়াইফ সুন্দর করে পানিটা খেয়ে ফেললো, কিন্তু কিছুটা অন্যরকম তার কাছেও লেগেছে। আমি কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, হুজুর সাহেব। উনি বললেন, আপনার সাথে একটা না দুইটা জিন আছে, একজন মহিলা জিন বা পরী আর একজন পুরুষ। উনি আমার নাম আর ওয়াইফের নাম লিখে নিলেন আর বললেন যে আগামীকাল দুইজনকে দুইটা তাবিজ দেবেন, আর বাসার সব কর্নারে একটা করে তাবিজ লাগিয়ে বাড়ি বন্ধ করে দিবেন। এমনকি আমাদের ঢাকার বাসাতেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন। আমাদের ওই দিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি দেশে। জানি না এই